এখন যে খেলা হচ্ছে এখানে আমরা মনে করছিলাম যে এক গোলেই কি শেষ পর্যন্ত ডিসিশনে চলে যাইতে হয় কিনা। খেলা হচ্ছে আসলে ওই মুহূর্তে কে আসলে ওই মোমেন্টামটাকে নিতে পারে। মেসি জিতে গেলেও আমরা কিন্তু জিতে যাই। যদি বলা হয় রূপকথার গল্পের মতো ফুটবল খেলেছে আর্জেন্টিনা, সেটাও বোধহয় কম হয়ে যাবে। মৃত্যুকূপ থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, কোনো বিশেষণেই যেন বিশেষায়িত করার সুযোগ নেই মেসিদের এই জয়ের। দর্শক সবাইকে স্বাগতম ঢাকা জার্নালের বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন গ্যালারি থেকে বিশ্বকাপ অনুষ্ঠানে। সাথে আছে আমি রাজীবুল ইসলাম। আজকের পর্বে আমার সাথে দুজন অতিথি আছেন। আমার ডানে আছেন মাহমুদুল হাসান আর আমার বামে আছেন খতিব মোহাম্মদ তামিম। দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগতম। আপনাকে এবং ঢাকা জার্নালকেও ধন্যবাদ আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। আর শুরুতেই মাহমুদ ভাইয়ের কাছে জানতে চাই, গতকাল ইংল্যান্ড শুরুতে গোল দিয়ে এগিয়ে গিয়েছিল, এরপর আর্জেন্টিনার যে অসাধারণ কামব্যাক, মানে গতকাল সারা রাত কিভাবে কেটেছে আপনার? আসলে নিঃসন্দেহে একটা স্বপ্নপুরীর মতো একটা পরিবেশ কিন্তু আমরা কালকের খেলায় দেখতে পেয়েছি। আর্জেন্টাইন সমর্থকদের নিঃসন্দেহে আমরা শুরু থেকে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার একটা প্রত্যাশা নিয়েছিলাম, কিন্তু ইংল্যান্ড একটা ব্যালেন্স টিম এবং যারা ইতিমধ্যে ওয়ার্ল্ড কাপ থেকে সরে গেছে, ছিটকে পড়ছেন, তারা অনেকেই কিন্তু বলছেন যে আগামীকালকে হবে আর্জেন্টিনার জন্য, মানে আগে থেকে বলার চেষ্টা করছে আগামীকালকে, লাইক হচ্ছে গতকাল রাতের কথা, যে আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা বা মানে ওয়ার্ল্ড কাপের ম্যাচ যেটাকে বলে। তা আমরাও তাদেরকে সেটাকে অ্যাপ্রিসিয়েট করছি যে হ্যাঁ ঠিক আছে, তারা বলার চেষ্টা করছে, তাদের দল না থাকার কারণে ভালো খেলা হয়েছে। এবং এই খেলার পরে মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি একটা ঘোরের মধ্যে ছিলাম। এই খাদের কিনারা থেকে এই এখন যে খেলা হচ্ছে এখানে আমরা মনে করছিলাম যে এক গোলেই কি শেষ পর্যন্ত ডিসিশনে চলে যাইতে হয় কিনা। সেই জায়গা থেকে যে দুর্দান্ত বা অবিশ্বাস্য যে কামব্যাক, ওই জিনিসটা আমার আসলে আমি সারা রাতেও বোধহয় আর ভুলতে পারি নাই। আমার মনে হয়েছে যে আমি সারা রাত ভরে শুধু বারবার আমার মানে আন্দোলিত হয়েছে মনে, যে কিভাবে খাদের কিনারা থেকে আমরা ঘুরে দাঁড়ালাম এবং ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার পথে নিজেদের যাত্রাকে নিশ্চিত করলাম। তামিম ভাই, জি, আপনি তো একজন ইংল্যান্ডের সাপোর্টার, সেক্ষেত্রে ইংল্যান্ডের যে এগিয়ে যাওয়া এরপরে হারা কতটা কষ্ট লেগেছে? আসলে ইংল্যান্ডকে সাপোর্ট করছি 2002 ওয়ার্ল্ড কাপ থেকেই, এবং প্রত্যেকবারই আসলে কোনো না কোনোভাবে নিজেদের দোষে কোনো না কোনোভাবে আমরা ছিটকে পড়েছি। সো এই ওয়ার্ল্ড কাপেও যেরকম আগের থেকে মানে দেখা যায় আমাদের অফিসে বা আশেপাশে সবসময় তো ওয়ার্ল্ড কাপ নিয়ে আলোচনা হচ্ছে। তো যখনই কথা হচ্ছে আমি একটা জিনিসই বলেছি যে অন পেপারস হয়তো ইংল্যান্ড বেটার টিম দ্যান আর্জেন্টিনা, কিন্তু আর্জেন্টিনার আসলে যেই টিম স্পিরিট, যেই কেমিস্ট্রি এবং যেই আবহটা নিয়ে ওরা আসে মাঠে খেলতে, সেই জায়গাটায় আসলে আমি আগে থেকে বুঝছিলাম যে ইংল্যান্ড প্রবাবলি চোখ করবে। এবং কালকে ফুল কুডোস টু আর্জেন্টিনা, ভাইকে কংগ্রেচুলেশন। কিন্তু তারপরে আমার মনে হয় যে ইংল্যান্ড যেভাবে খেলাটাকে অ্যাপ্রোচ করেছে, এখানে আসলে আগের ম্যাচগুলোতে যেরকম আর্জেন্টিনার বিপক্ষে হচ্ছে রেফারি রিলেটেড, ফিফা রিলেটেড অনেক কথা উঠেছে, বাট এই জায়গাটায় অ্যাজ অ্যান ইংল্যান্ড ফ্যান আই উড সে যে কালকে আসলে কমপ্লিটলি আমাদের নিজেদের ভুল গেম প্ল্যান বা ভুল ট্যাকটিকের কারণেই আমরা পিছিয়ে পড়েছি। ভেরি ওয়েল এক্সিকিউটেড বাই আর্জেন্টিনা, বাট ইংল্যান্ড শুড হ্যাভ ডান বেটার। ইংল্যান্ড যখন এগিয়ে গেল, এরপর মানে কতটা আশায় ছিলেন যে আর্জেন্টিনা কামব্যাক করবে এবং জিতবে? আসলে আমি কিন্তু আপনাকে প্রথমবার একটা কথা বলছি, এখন জয়লাভ করার পরে যদি আমি আমার মতো করে একটা গল্প বলার চেষ্টা করি, সেটা হবে যে আমরা অবশ্যই ধরে নিয়েছিলাম যে আমরা জিতে যাব। এইটা কিন্তু অ্যাজ এ মানে সিজনাল ফ্যানের জন্য প্রযোজ্য হতে পারে, কিন্তু আমরা যারা খেলাকে দেখি দীর্ঘদিন ধরে, ক্লাবের খেলাও দেখি, আমার কাছে মনে হয়েছে যে কামব্যাক করার খুব একটা সম্ভাবনা আমি আর দেখতে পাচ্ছিলাম না। আমি অফিস রুমে আমরা কালকে খেলা দেখেছি। আপনি জানেন যে আমাদের বিশ্বকাপে একটা নগর সংস্করণ হয় এই খেলার শেষে, তো ওই খেলাটাকে পর্যন্ত অফিসে একটা কিন্তু এনভায়রনমেন্ট থাকে দিনের অন্য সময়ের মতোই। তো আমরা সেখানে খেলা দেখতেছিলাম এবং আমরা একটা জিনিস বারবার বলতেছিলাম যে অন্তত 55 মিনিটের যে গোল, 70 মিনিট, এই 15 মিনিটের মধ্যে যদি তারা সেই গোলটা না দিতে পারে, এই গোল আর পরিশোধ করতে পারবে না।
এবং দেখেন সেই 70 মিনিট যখন পার হয়ে গেল, আমরা কিন্তু তখন হতাশার মধ্যে, আমি ব্যক্তিগতভাবে বলছি যে হ্যাঁ, জেতার পরে গল্প আমি বলতে চাই না, আমি বলতে চাই যে ওই হতাশার কথাটা বলতে চাই। 70-75 মিনিট, প্রায় 20 মিনিট চলে গেছে, গোল পরিশোধ হচ্ছে না। এবং শেষ পর্যন্ত আমার মনে হয়েছিল যে আমরা হয়তোবা এই মিশন থেকে ছিটকে পড়লাম। এরপরে কামব্যাক তো আপনারা সবাই দেখছেন। তামিম ভাই, ইংল্যান্ডের ভুল ছিল কোথায়? ভাই ভুল প্রথমত আপনি যদি একটু পিছনে ফিরে যান, প্রথম সেমিফাইনালটায় স্পেনের মানে ফ্রান্সের সাথে এগিয়ে যাওয়ার পর, ফ্রান্সেরও তো একটা ভালো অ্যাটাক আছে। স্পেন কিন্তু কখনোই ওদের হচ্ছে যে ইন্টেন্সিটি অফ ফুটবল বা মিডফিল্ডে যে পরিমাণে প্রেস করা, এই জিনিসটা কখনোই ছাড়ে নাই। ইংল্যান্ড 55 মিনিটে গোল দেওয়ার পরে তাদের সাবস্টিটিউশনগুলো যদি দেখেন, যে ডেকল্যান রাইস, যে আসলে মিডফিল্ডে একদম খেলা ধরে রাখে ইংল্যান্ডের, এবং প্রবাবলি ওয়ার্ল্ডে এখন রড্রির পরে ওই হচ্ছে বেস্ট ডিফেন্সিভ মিডফিল্ডার, ওকে উঠায় নেওয়া এবং ওই জায়গায় হচ্ছে ডিফেন্ডার্স আনা, যে গোল দিয়েছে অ্যান্টনি গর্ডন, ওকে উঠায় নিয়ে আরও ডিফেন্সিভলি এগিয়ে যাওয়া। এবং এই প্রবলেমটা আসলে যে আজকে এসে আমরা দেখছি তা না। টমাস টুখেলের 2017 ইউসিএলে যে মহাকাব্যিকভাবে বার্সেলোনা ফিরে এসেছিল 6-1 গোল দিয়ে পিএসজির সাথে, ও তখনও ছিল। 2024 রিয়াল মাদ্রিদের কাছে বায়ার্ন মিউনিক হয়ে যখন সে খেলতে গিয়েছে, ঠিক একইভাবে 88 মিনিটের পরে জোড়া গোলে সে আবারও একই কাজ করেছিল। এবং এটারই পুনরাবৃত্তি গতকাল দেখেছি, কারণ আর্জেন্টিনা টিম হিসেবে ওদের যে অ্যাটাকিং প্রাওয়েস, এটা আসলে অনস্বীকার্য। এবং মেসি, এনজো, ওরা যেভাবে খেলছিল, প্রথম গোলটার ক্ষেত্রে যদি বলি যে এনজোর যে অসাধারণ একটা ডিবক্সের বাইরে থেকে শটে গোল, ও কিন্তু তার আগেও আরও 3-4 বার এটা ট্রাই করেছিল। তার মানে ও কিন্তু বারবার লং শটে যাচ্ছিল। ডেকল্যান রাইস না থাকায় ওকে যে আগেই স্পেসটা কমিয়ে আনা, এমন কোনো প্ল্যানে ইংল্যান্ড যায় নাই। সবাই ডিবক্সে গিয়ে 11 জন দাঁড়িয়ে গেছে। এইভাবে আসলে আর্জেন্টিনা, ডিফেন্ডিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ওদের আটকানো সম্ভব না। দ্বিতীয় গোলটাতেও, যেটা লাউটারো মার্টিনেজ হেডে গোল দিল, তার আগে কিন্তু 4টা ফ্রি হেডার পেয়েছে আর্জেন্টিনা। 2টা পিকফোর্ড আটকেছে, বাকি 2টা বারে লেগেছে। তার মানে কিন্তু এই ডিফেন্সিভ অ্যাপ্রোচ কখনোই কাজে দিচ্ছিল না আর্জেন্টিনার সাথে। এবং এমত অবস্থায় হ্যারি কেনও যেরকম ম্যাচের পরে বলেছে, উই আর সিম্পলি অ্যাট দ্য প্রেজেন্স অফ দি গ্রেটেস্ট অফ অল টাইম, লিওনেল মেসি। সো মেসি যেভাবে রাইট উইং থেকে একের পর এক ক্রস করে গেছে এবং আর্জেন্টিনা অ্যাটাক করেছে, আমরা কখনোই ম্যাচের মোমেন্টামের সাথে নিজেদেরকে আপডেট করিনি। আমাদের সাবস্টিটিউশনস রং ছিল, আমাদের মেন্টালিটি, দ্য অ্যাপ্রোচ টু এন্ড দ্য গেম ওয়াজ রং। 83 মিনিট পর্যন্ত আটকে রেখে এখন এরপরে টমাস টুকেল বলেছে আরও অল্প কয়টা মিনিট আটকালেই জিতে যেতাম। বাট আই উড সে যে শুধু 2-1 না, এটা 4-1, 5-1 হয়ে যেতে পারতো, শুধুমাত্র এই ধরনের একটা নেগেটিভ অ্যাপ্রোচ নেওয়ার কারণে। সো এটা আর্জেন্টিনা অসাধারণ খেলেছে, কিন্তু এখানে আরো বড় ভুল করে রেখেছিল ইংল্যান্ড, যে আসলে তাদেরকে সুযোগ দিয়েছে। মাহমুদুল ভাই, মেসি গোল করেনি, কিন্তু তারপরও সে ম্যান অফ দ্য ম্যাচ, 2টা অ্যাসিস্ট করেছে এবং তার পায়ের জাদুতে কিন্তু এক প্রকার ইংল্যান্ডকে হারিয়েছে আর্জেন্টিনা। মেসির এই দুর্দান্ত পারফর্ম কিভাবে দেখছেন? আসলে ধন্যবাদ। আমার সহ আলোচক তামিম ভাই কিন্তু অত্যন্ত দারুণ তথ্যভিত্তিক আমাদেরকে মানে যে বিশ্লেষণটা করলেন, আমি রীতিমতো মুগ্ধ। হ্যাঁ, তথ্যের লড়াই তথ্যের মাধ্যমেই হওয়া বেটার। তা আমি সত্যিকার অর্থে তার এই আলোচনায় মুগ্ধ হয়েছি। আমার কাছে যেটা আসছে যে এই যে 2টা অ্যাসিস্ট করেই সে ম্যান অফ দ্য ম্যাচ হলো, এটা কেমন, আমি কিভাবে দেখতেছি, একই সঙ্গে এটা কেমন ভালো লাগছে। আসলে এই খেলাটাকে আমি একটু ঐতিহাসিকভাবে দেখি আর কি। দেখেন 1986 সালে যখন কোয়ার্টার ফাইনালে এই আর্জেন্টাইন সতীর্থরা যখন ইংল্যান্ডের বিপক্ষে দাঁড়ায়, তার ঠিক মাত্র কিন্তু আপনার 4 বছর আগে 1982 সালে কিন্তু ফকল্যান্ড যুদ্ধ হয়। সেই ফকল্যান্ড যুদ্ধে কিন্তু আর্জেন্টিনার যে দ্বীপপুঞ্জ, ফকল্যান্ড যে আমরা দ্বীপপুঞ্জ বলি, সেই দ্বীপপুঞ্জ কিন্তু ব্রিটিশরা দখল করে নেয়। এই যে একটা ক্ষোভ, যে ক্রোধ, সেই ক্রোধের কিন্তু বহিঃপ্রকাশ আসে 1986 সালের বিশ্বকাপে। এবং দিয়াগো ম্যারাডোনা তখন
জোড়া গোল করে কিন্তু 2-1 সেদিন তাদেরকে ব্রিটিশ বধ বা পরাস্ত করে। দেখেন এত বছর পরে এসেও সেই ওয়ার্ল্ড কাপের মঞ্চে 2-1 আরও একবার পরাস্ত করলো আমাদের মহাতারকা লিওনেল মেসি। এবং তার গোলের চেয়ে এই যে আমি কিন্তু পর্তুগালের একটা ম্যাচের ব্যাপারে আপনাকে এখানে বলেছিলাম যে গোল ক্ষুধা দলের হওয়া উচিত ব্যক্তির চেয়ে। মেসি কিন্তু সেটা আমাদের কালকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। মেসি চাইলে আরও বেশি নিজে অ্যাটাক করার চেষ্টা করে আরও বেশি তার গোল্ডেন বলের জন্য নিজেকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে পারতেন, কিন্তু সে কি নিশ্চিত করেছেন? তার ফাইনালটাকে নিশ্চিত করেছেন এবং সতীর্থদের গোলটাকে সে নিশ্চিত করেছেন। এবং চীনের মহাপ্রাচীর চেয়ে শক্তিশালী যে প্রাচীর তৈরি করা হয়েছিল কালকে ডি বক্সের আশপাশে 2 স্তরের আমরা দেখতে পেয়েছিলাম, সেই স্তরকে ক্রসের মাধ্যমে ভেদ করে 2টি গোলকে, কি দুর্দান্ত 2টি গোলকে উপহার দেওয়া এবং টিভি সেটে দেখা এবং স্টেডিয়ামে বসে দেখা দর্শকদেরকে আনন্দ দেওয়ার এই যে উল্লাস, সেই উল্লাসকে আমরা আসলে গোটা আর্জেন্টাইন ফ্যানরা নয়, শুধু ক্রিকেট প্রেমীরা, ফুটবল প্রেমীরা কিন্তু উদযাপন করেছে। এই আনন্দ আসলেই অসাধারণ। টমাস টুকেলের যে সিদ্ধান্তগুলো ছিল মাঠে, ম্যাচ শেষে হারার পরে ইংল্যান্ডের অনেক সাবেক তারকা তার সমালোচনা করেছে। টমাস টুকেলকে বুঝতে পারে না যে আমি যে কাজগুলো করছি সেগুলো আসলে ভুল হচ্ছিল, বা তার আশপাশে যে সহকারীরা ছিল তারাও কি বুঝতে পারে নাই যে এমন সিদ্ধান্তগুলো এই মুহূর্তে নেওয়া ঠিক হচ্ছে না? আচ্ছা, সো টমাস টুকেলকে তো আমরা খুব ভালো স্ট্র্যাটেজিস্ট হিসেবে জানি। সো এই ধরনের যারা ওভার স্ট্র্যাটেজাইজ করে, আমরা দেখেছি যে পেপ গার্দিওলাও অনেক কিছু জিতেছেন, বাট এমন অনেক ফাইনালও হেরেছেন বা সেমিফাইনাল হেরেছেন যেখানে ওনার টিমটা ওয়েল ব্যালেন্স ছিল, পুরো সিজন ভালো খেলেছে, পুরো কম্পিটিশন ভালো খেলেছে, বাট ওভার স্ট্র্যাটেজাইজ করে আসলে ওই ম্যাচে হয়তো মোমেন্টাম হারিয়েছে। এই ধরনের যারা স্ট্র্যাটেজিক কোচ, আমার মনে হয় যে এরা বিভিন্ন সময় যখন হাই ইন্টেন্সিটি গেম হয়, এরা ওভার থিঙ্ক করে, ওভার স্ট্র্যাটেজাইজ করে আসলে খেলার ছন্দটা পতন করে, ভুল সিদ্ধান্ত নেয়। জি জি। সো আমারও মনে হচ্ছে গতকালকে টুকেল অনেক বেশি প্যানিক করেছে, এবং এই প্যানিকের জিনিসটা আমরা এর আগে একটু আগে যেটা বললাম 17-তে 24-এ দেখেছি। আবার টুকেল কিন্তু চেলসিকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগও জিতেছে। সো ওর যেরকম ভালো দিক আছে, বাট ওর এরকম ইন্টেন্স মোমেন্টে যখন পুরো আবহটা ওর এগেনস্টে, ও যে মাথা ঠান্ডা রেখে এখান থেকে ভালো সিদ্ধান্ত নিয়ে বের হবে, এটা করতে পারেনি। যেমন দেখেন গোলটা দেওয়ার পরে, যেহেতু আর্জেন্টিনার ফুল ব্যাক ওরা একটু উইক এবং প্রথম গোলটা এই কারণেই খেয়েছে, সেটার পরে কিন্তু আমাদের কাছে বুকায়ো সাকা ছিল, র্যাশফোর্ড ছিল, যারা কিন্তু উইং দিয়ে অনেক স্পেস বের করতে পারতো। সো ওই সময় ডিফেন্সিভ না হয়ে উইং দিয়ে স্পেস নিলে কিন্তু অনেকটা সময় ওরা ইউজ করতে পারতো, যেটা আসলে পরবর্তীতে না করায় আমরা ডিফেন্সিভ হয়ে গেছি। এবং ম্যাচ শুরুর আগে মেসিকে ঠেকানো নিয়ে টুকেল খুব সুন্দর কথা বলেছিলেন যে দেখেন মেসিকে আসলে ঠেকানো পসিবল না, ও বল পাওয়ার পরে, কিন্তু ও বল পাওয়ার আগে যেন আমরা ওটাকে আটকাতে পারি। কিন্তু এরপরে আমরা দেখলাম খেলার ভিতরে সে কমপ্লিটলি সাংঘর্ষিক গেম অ্যাপ্রোচ নিয়েছে, যে বল ওরা পাক, ও যেন গোল না দিতে পারে। বলটা আটকানোর, সাপ্লাইটা আটকানোর কিন্তু আর কোনো ট্যাকটিক্স তার কাছে ছিল না। তার মানে এই যে ওর কিন্তু চিন্তাধারা শুরুতে ঠিক ছিল, কিন্তু পরবর্তীতে প্যানিক করে ওভার স্ট্র্যাটেজাইজ করে আসলে ও এরপরে যে মেসির কাছে যে বল সাপ্লাই দেওয়া যাবে না, মাঝমাঠ নিয়ন্ত্রণ নিতে হবে, এইটা থেকে সে বের হয়ে আসে। তার মানে টুকেল আসলে বড় বড় যে ম্যাচগুলো হয়, বিশেষ করে ফাইনাল, সেমিফাইনাল, এগুলোতে আসলে ভুল সিদ্ধান্ত দিতে দিতে অভ্যস্ত। সব সময় আমি বলবো না অভ্যস্ত, কারণ সে বেশ কিছু জিতেছে, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, বান্ডেসলিগা জিতেছে, সিরিয়া জিতেছে, কিন্তু আবার যখন পুরো আবহটা তার বিপক্ষে চলে যায়, মানে যতক্ষণ সে কন্ট্রোলে থাকে সে কন্ট্রোলে থাকে, কিন্তু যখন এনভায়রনমেন্টটা ডিফারেন্ট হয়ে যায়, যেমন 17 চ্যাম্পিয়ন্স লিগে পুরা বার্সেলোনা যখন মানে প্রচণ্ড উদ্যমী হয়ে আছে, মেসি, নেইমার, সুয়ারেজ সবাই যখন যেই অ্যাটাকের পর অ্যাটাক চলছে, ও তখন কোনোভাবে কোনো ট্যাকটিক্সে আটকাতে পারে না, ও ডিফেন্সিভ হয়ে যায়। ঠিক একই জিনিস হয়েছিল রিয়াল মাদ্রিদের এগেনস্টে, ঠিক একই জিনিস গতকালকে হয়েছে, যে আর্জেন্টিনা যে আমি একটু আগে যেটা বলছিলাম, ওরা যে আবহটা নিয়ে আসে, টিমের কেমিস্ট্রি এবং তার সাথে ফ্যানদের যে উদ্যম,
পুরো স্টেডিয়ামে যে একটা আর্জেন্টিনাকে ঘিরে শুধু 11 জন খেলছে না, সবাই মিলে যে একটা কেমিস্ট্রি ক্রিয়েট করে, এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, আমার মনে হয় টুখেল স্ট্র্যাটেজিক্যালি খুব ভালো কোচ, কিন্তু ওর ইমোশনালি ও এখনো হচ্ছে ম্যাচিওরড না, বা এই লেভেলে আসলে জিতার মতো না। থ্যাংক ইউ। টুকেলের চাইতে কিন্তু স্কলনি অনেকটাই জুনিয়র কোচ, সেক্ষেত্রে স্কলনি কিন্তু কামব্যাক এবং বড় বড় ম্যাচ পরিচালনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত। তার এই দিকটা কেমন লাগে? আসলে দেখেন, ধন্যবাদ। আমি যে আমি খেলাটাকে আসলে যে আপনি বলছেন না, আপনার যে এই যে শিরোনামটা গ্যালারি টু স্টেডিয়াম, আমি কখনো মানে প্রায়শই আলোচনাটাকে গ্যালারিতে মানে রিলেট করতে চাই, টাচ করতে চাই। সেটা হলো যে ধরেন আমার বাবার টিচার, হ্যাঁ, উনি বরাবরই একটা কথা বলেন যে ভালো স্টুডেন্ট অনেক সময় ভালো শিক্ষক হয়ে উঠতে পারে না, আবার অনেক মানে ব্যাক বেঞ্চার ভালো টিচার হয়ে উঠতে পারে। স্কলনি কিন্তু সেই রকম তারকা প্লেয়ার না, মেসির সঙ্গে খেলা হচ্ছে ছিটকে পড়া প্লেয়ার, তাই না? তা সে যখন এই পুরো টিমটার দায়িত্ব নেয়, তখন কিন্তু এটা নিয়ে এক ধরনের একটা সমালোচনা ছিল যে এরকম একটা যার অর্জনহীন, যোগ্যতাহীন একজন লোককে কি নিয়োগ দেওয়া হলো কিনা। তা আমরাও কিন্তু সেই সমালোচনায় যোগ দিয়েছিলাম, হ্যাঁ, কিন্তু সে তার পরিবর্তনটা কিভাবে হলো, এইটা হলো মুখ্য বিষয়। আমি যে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি আছেন, আমাদের একজন সাবেক একজন কবি আর কি, প্রখ্যাত কবি বাংলাদেশের, যে মুসলিম জাগরণ নিয়ে লিখতেন। মুসলিম জাগরণ, তারপরে হচ্ছে আপনার যে মুসলমানদের স্বাবলম্বী হওয়া, আত্মবিশ্বাস নিয়ে ওনার একটা প্রবন্ধ আছে, আত্মবিশ্বাস ও জাতীয় প্রতিষ্ঠা। উনি কিন্তু ওইটাতে বারবার একটা জিনিস বলার চেষ্টা করছেন যে ওই যে আদমরাকে ঘা মেরে তুই বাঁচা, রবীন্দ্রনাথের যে লাইন আছে না, সেটা হলো যে আমি তো মরেই গেলাম, মরে যাওয়ার আগে আরেকবার নিজেকে ঝাঁঝিয়ে নিলাম। তো আত্মবিশ্বাস ও জাতীয় প্রতিষ্ঠার ওই জায়গা থেকে আমি যেটা বুঝি, স্কলনি প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে বাঁচেন। মেসি আছে যে টিমে, উনি বিশ্বাস করেন মেসির জন্য তার পুরো টিমটা লড়বে, ইনক্লুডিং তিনি নিজেও। তো ওই জায়গাতে উনি কিন্তু দেখেন পুরো গেমে বা পুরো ম্যাচে যখন উনি গোল খেয়ে গেলেন, ওনার সময় চলে যাচ্ছে, উনি কিন্তু ওই রকম মানে হাই টেম্পার হয়ে, হতাশ হয়ে আরও আক্রমণ করো, সব ছেড়ে দাও, এই করো, এগুলো কিন্তু উনি করেন না। উনি ব্যালেন্স করছেন। কিন্তু আপনি দেখবেন কিছু আক্রমণ হয়েছে কাউন্টারে এরকম করে যে ওনার মাঝমাঠ থেকে ডি বক্সে বল টেনে নিয়ে উনি চেষ্টা করছে কোনোভাবে কি ওই ব্রিটিশদের আপনার হচ্ছে ডি বক্সটা একটু খালি করা যায় কিনা, আরেকটু নড়বড়ে করা যায় কিনা, এই প্র্যাকটিসটা কিন্তু উনি চেষ্টা করছেন বারবার, আপনি খেয়াল করবেন। তারপরে কিন্তু উনি কাউন্টারে সাপ্লাইটাকে ট্রাই করছেন, এবং রাইটে তো মেসি বারংবার ট্রাই করছেন। তো এইটাতে যেটা হয়েছে যে উনি আমি বলি যে শেষ সেকেন্ড পর্যন্ত ওই আত্মবিশ্বাসটা ধরে রাখেন যে আমরা পারবো, আমি পারবো। তো এইটা হচ্ছে আমি বলি যে তাকে আসলে ব্যতিক্রম করে দেয়। এই জন্যই তার নিজের অর্জন ক্রীড়াঙ্গনে বা মাঠে যাই থাকুক না কেন, উনি ঠিক মাঠের বাইরে দুর্দান্তভাবে তার টিমটাকে টেনে নিয়ে যেতে পারেন। স্কলনির কোচিংটা যেভাবে মেসি সহজ করে দেয়, বা খেলোয়াড়দের মধ্যে মেসি যে ধরনের একটা ঐক্য তৈরি করে রাখে, ইংল্যান্ডে কি মানে সেটার অভাব ছিল? দেখেন, ল্যাটিন আমেরিকান যে কালচার এবং হচ্ছে ইউরোপিয়ান কালচারটা একটু আসলে ডিফারেন্ট। ল্যাটিন আমেরিকায় ফুটবল এবং ফুটবল কেন্দ্র করে যে পরিমাণ ইমোশন এবং ইমোশনালি বন্ডেড হয়, এবং এরা সব কিছু একসাথে করে, একসাথে যে কোনো জায়গায় যাবে যখন ওরা ন্যাশনাল ক্যাম্পে থাকে, এবং ওদের ভিতরে যে বন্ডিং, ওইটা আসলে আমরা কখনোই ইউরোপিয়ান ফুটবলে দেখব না, ইউরোপিয়ান কোনো দলেই না। সো ইংল্যান্ডের কালচারটা আর আর্জেন্টিনার কালচারটা ডিফারেন্ট হবে। ইংল্যান্ডের যে কালচারটা ছিল, সে মানে ওই যে ইংল্যান্ডের মিডিয়ার যে একটা টক্সিক প্রেশার থাকতো, তারপরে ইংল্যান্ডের যে ফ্যান বেসগুলা, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, আর্সেনালের, তাদের যে কিছু টক্সিক প্রেশার থাকতো, এবং প্রত্যেকটা সুপারস্টার যে হচ্ছে টিমে আসার পরে ভালো মতো জেল করতো না, যেটা আমরা 2006 ইংল্যান্ডের গোল্ডেন জেনারেশনে দেখেছি। জেরার্ড, ল্যাম্পার্ড, রুনি সবাই থাকার পরও আসলে ভালো কিছু করতে পারে নাই। সো ওই জায়গা থেকে কিন্তু অনেকটাই এখনকার টিমটা আমি বলবো ওই টক্সিসিটি থেকে বের হয়ে এসেছে, এবং এখন পুরো খেলাটাই হয়েছে যে কমপ্লিটলি
পারফরমেন্স নির্ভর এবং কোনো ধরনের স্টারডম নির্ভর না। সেই জায়গাটায় আমি থমাস টুকেলকে সাধুবাদ দিব যে এই ওয়ার্ল্ড কাপ শুরুর আগে সে বেশ কিছু ডিফিকাল্ট ডিসিশন নিয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ম্যাগুয়েরে, চেলসি থেকে পালমার, এদেরকে না নিয়ে শুধুমাত্র যারা ফর্মে ছিল তাদেরকে নিয়ে টিম গঠন করেছিল। কিন্তু এই পুরা খেলাটাই, পুরো কালচারটাই কিন্তু কমপ্লিটলি পারফরমেন্স নির্ভর এবং দেখা যায় যে এটা ট্র্যাকেবল, ছকে আবদ্ধ ফুটবল। আর আর্জেন্টিনা বা ল্যাটিন আমেরিকার ফুটবলটা আসলে ছকে আবদ্ধ না, ওটা অনেকটাই হচ্ছে ইমোশনাল এবং হচ্ছে অনেকটা একজন মানুষের পিছনে, মেসির পিছনে যেভাবে আসলে প্রত্যেকে তাকে দেখে খেলছে এবং একতাবদ্ধ হচ্ছে, সেটা আসলে ইংল্যান্ডে কখনোই আনা পসিবল না এবং এটা আসলে আমরা এক্সপেক্ট করিও না, কারণ দুইটা আসলে কমপ্লিটলি দুই ডিফারেন্ট কালচার। বাট তাই বলে কি ইউরোপিয়ান ফুটবল কালচারে জিতা সম্ভব না? অবশ্যই সম্ভব। ফ্রান্স তাদের সেরা জেনারেশনের ভিতর দিয়ে যাচ্ছে, তারা গত 3 ওয়ার্ল্ড কাপে ভালো করেছে, জার্মানি তার আগে জিতেছে। সো ইংল্যান্ড বহু বছর জিতে না, 40 বছরের উপরে, 60 বছরের উপরে, এবং হচ্ছে এইটা আসলে কিভাবে সলভ হবে সেইটা আসলে দেখার বিষয় যে নেক্সট 4 বছর আমরা কিভাবে প্রিপেয়ার করি, কারণ আমাদের পাইপলাইনে বেশ কিছু ভালো ভালো প্লেয়ার আছে। মেসির হাতে গোল্ডেন বুট এক প্রকার নিশ্চিত, কেননা সে 8 গোল 4টে অ্যাসিস্ট করে সবার শীর্ষে। তার নিচে থাকা এমবাপ্পে, হালান্ড তারা কিন্তু অলরেডি বিদায় নিয়েছে। এখন তিনি কিন্তু ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য মানে এক প্রকার রেডি আছেন। তার এই যে অর্জন, মানে তিনি গোল্ডেন বুট পাবেন এক প্রকার নিশ্চিত। এই অর্জনটা একজন ফ্যান হিসাবে কতটা মানে গর্ববোধ করেন? নিশ্চয়ই এটা অত্যন্ত গর্বের একটি বিষয় যে আর্জেন্টাইন ফ্যান হিসেবে এমন একজন মহাতারকাকে আমরা দেখার সুযোগ পেয়েছি যে গোটা ফুটবল অঙ্গনের যত ধরনের রেকর্ড এবং অর্জন করা যায় তার একটা বলা চলে যে মেজরিটি সে কিন্তু নিজের কাছে নিজে ধরে নিয়ে গেছেন। গতকালকে যখন মেসি মাঠে নামেন তখন কিন্তু তার বয়স 39 বছর 21 দিন। যে বয়সে অ্যাথলেটদের একটা বড় অংশই হচ্ছে ইনজুরি নিয়ে মাঠের বাইরে থাকেন, অবসরে থাকেন। সেই সময় মেসি যে ঝলক তিনি দেখিয়েছেন এবং তার পুরো ওয়ার্ল্ড কাপ জার্নিতে তার যে স্পিড বা দৌড়ানো 5.2 কিলোমিটারের যেই আমরা রেকর্ডটা দেখলাম, তার নিজের রেকর্ডকেই নিজে ভাঙলেন যে তিনি এত বেশি কিন্তু দৌড়ান না। তো সেই কিন্তু কালকে কিন্তু সে তার সর্বোচ্চটা দিয়েছেন এবং গোল্ডেন বুট এখন নিঃসন্দেহে তার জন্য হচ্ছে যে প্রাপ্য। এবং এইটা আমি যে তামিম ভাইয়ের কথা কিন্তু খুব সুন্দর করে আমি শুনতেছিলাম, তামিম ভাই কিন্তু তার জায়গায় কিন্তু বারংবার এই কথাটা বলতেছেন যে যেটা যে প্রাপ্য তাকে সেই স্বীকৃতিটা তো দিতে অস্বীকার করার কিছু নাই। মেসি এটার এখন প্রাপ্য। সে কিলিয়ান এমবাপ্পে তার যে গতি, সে আগামী বিশ্বকাপে চাইলে তো আরও 2টা বিশ্বকাপও তো খেলতে পারবেন, কিন্তু মেসির তো বয়সের হিসাব করলেও তো আরও আগের বিশ্বকাপই তো শেষ হয়ে যাওয়ার কথা। এই বৃদ্ধ বয়সে উনি যে ঝলক দেখাচ্ছেন, তার এই অর্জনটা বিশ্বকাপের সঙ্গে সঙ্গে দরকারও বটে। তাই আমরা এবার একটু ফাইনাল নিয়ে কথা বলি, স্পেন ভার্সেস আর্জেন্টিনা। নিঃসন্দেহে দুর্দান্ত একটা ফাইনাল উপভোগ করতে যাচ্ছে পুরো ফুটবল বিশ্ব। কোন দলটা এগিয়ে রাখবেন? বার্সেলোনা। বার্সেলোনার বর্তমান স্টার লামিন ইয়ামাল এবং বার্সেলোনার বিগেস্ট আইকন লিওনেল মেসি, তাদের ভিতরে আসলে খেলা। সো যেই দলই জিতুক, দ্য উইনার্স উইল বি বার্সেলোনা ফ্যান্স। আমার যারা বার্সেলোনা ফ্যান বন্ধু বান্ধব আছে তাদের সকলকে কংগ্রেচুলেশন। তবে এই গেমটা একটু কাগজে কলমে ঠিক প্রতিবারের মতোই আর্জেন্টিনা হয়তো একটু নিচে, কাগজে কলমে স্পেন হয়তো বেটার, কিন্তু আমরা দেখছি যে কাগজে কলমে খেলা হচ্ছে না। খেলা হচ্ছে আসলে ওই মুহূর্তে কে আসলে ওই মোমেন্টামটাকে নিতে পারে। তবে স্পেনের যেটা ভালো দিক যে ওরা গত ম্যাচেও মানে যখন গোল দেয়ও নাই ফ্রান্সের সাথে, ফ্রান্সের যে অ্যাটাক সেটার এগেনস্টে ওরা খুবই সাহসীভাবে খেলেছে এবং গোল দেওয়ার পরে ওদের সাহসটা আরও তুঙ্গে চলে গিয়েছিল। এবং ব্রাজিল জার্মানির যেভাবে 7 গোল দিয়েছিল ব্রাজিলকে, যে থ্র্যাশিংটা হয়েছিল, আমি এই
স্পেন ফ্রান্সের ম্যাচটাকে ওই সেম লেভেলের থ্র্যাশিং এর সাথে তুলনা করব, কারণ ফ্রান্সের যেই অ্যাটাক ছিল এমবাপে, ডেমবেলে, ডিজাইরে ডুয়ে, অলিসে, এদের সামনে স্পেন যেভাবে মাঝমাঠ কন্ট্রোল করেছে যে ইন্টেন্সিটিতে, এবং ওই ফ্রান্সের ওই অ্যাটাক মাত্র 0.3 গোল চান্স ক্রিয়েট করেছে। এই লেভেলের কন্ট্রোল ওভার দ্য গেম, লিড নেওয়ার আগে, লিড নেওয়ার পরে, দুই জায়গাতেই, এটা আসলে অবিশ্বাস্য এবং একটা হলিস্টিক ফুটবল দেখেছি আমরা স্পেন থেকে। এইটা যদি ওরা আর্জেন্টিনার সাথে কন্টিনিউ করতে পারে, আর্জেন্টিনার এই ওয়ার্ল্ড কাপে আমরা যেটা দেখছি যে ওরা পিছিয়ে পড়ার পরও বারবার কামব্যাক দিচ্ছে, ওদের যে উদ্যম, ওদের যে টিম কেমিস্ট্রি, সেইটার কারণে ওরা প্রতিবারই হচ্ছে ফিরে আসতে পারছে। স্পেন এই জায়গাটায় আটকিয়ে দিতে পারে, এবং যেহেতু ওরা মাঝমাঠের কন্ট্রোল নিয়ে খেলে, বল পজিশন ওদের 70-র উপরে থাকে। দেখেন গতকালকে ইংল্যান্ডের সাথে ম্যাচেও 55 মিনিটে ইংল্যান্ড গোল দেওয়ার পর আর্জেন্টিনা সমতায় ফেরার আগ পর্যন্ত আর্জেন্টিনার পজিশন 88%, ইংল্যান্ডের 12%। এই জিনিসটা স্পেন ভাঙতে পারে। সো এই জায়গাটায় আমি খেলার কোয়ালিটিতে আমি স্পেনকে এগিয়ে রাখবো। কিন্তু এবার আসি ফুটবলের ইমোশনের জায়গাটা থেকে, এবং ম্যারাডোনা হোক, পেলে হোক, যে যতই ভালো খেলে থাকুক, আমার কাছে আই উড সে মেসি ইজ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। এবং ও হচ্ছে গত 4 ওয়ার্ল্ড কাপে 3 বার আর্জেন্টিনাকে নিয়ে ফাইনালে গেল, একবার জিতেছে। এইবারও জিততেও পারে, নাও জিততে পারে, বাট একটা খুব সুন্দর এন্ডিংটা হবে এইভাবে। আমরা সবাই তো বোধহয় ছবিটা দেখেছি, লামিন ইয়ামালকে 1 বছর বয়সে মেসি গোসল দিচ্ছে। সো সেই জায়গা থেকে মেসি তো আসলে ফুটবলকে কমপ্লিট করে ফেলেছে, সবকিছু জিতেছে। সেই জায়গাতে আমার মনে হয় যে মেসি আসলে তার শেষ ওয়ার্ল্ড কাপটা হয়তো ইয়ামালের হাতে তুলে দিয়ে হয়তো ওই স্টোরিটার, ওই 2007 সালের স্টোরিটার একটা এন্ডিং টানতে পারে, এবং সেটার ক্ষেত্রে মেসি আমার কাছে বিগার হিরো হয়ে থাকবে দেন ইয়ামালের পুরো ক্যারিয়ারই সামনে পড়ে আছে। সো ওভারঅলে কাগজে কলমে স্পেন এগিয়ে, আর্জেন্টিনা আবারও ঝলক দেখাতে পারে, মেসি হয়তো পরপর 2টা বিশ্বকাপ নিয়ে ক্যারিয়ার শেষ করতে পারে। যদি তা নাও পারে, যদি সে তার হাত দিয়ে আমালের কাছে বিশ্বকাপটা দিয়েও যায়, বাট তারপরও আই উড সে যে ইটস আ বিউটিফুল এন্ডিং অফ দ্য লিওনেল মেসি স্টোরি। স্পেন যখন মাঠে খেলে তখন প্রতিপক্ষকে কখনই তারা বল দিতে চায় না, এবং সেটা যেই দলই হোক, বল পজিশনে স্পেন এমনভাবে এগিয়ে থাকে, মানে ওদের কাছ থেকে বল নেওয়াটা এক প্রকার অসম্ভব হয়ে যায়। গোল দিবে না, কিন্তু বল ছাড়বে না। তা আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের খেলা, ফ্রান্সকে যেভাবে আটকে দিয়েছিল স্পেন, আর্জেন্টিনার বিপক্ষে স্পেন ওরকম একটা পরিকল্পনা করতে পারে কিনা? খুবই দারুণ একটা কথা। 1992 সালে যখন ফিফা তার র্যাঙ্কিং ব্যবস্থার প্রচলন করে, তখন থেকে এ পর্যন্ত এইবারই প্রথম এই ওয়ার্ল্ড কাপের শুরুতে কিন্তু আর্জেন্টিনা ছিলেন র্যাঙ্কিংয়ে 1, স্পেন 2-এ ছিলেন। এই যে এই রকম 1 এবং 2 নম্বরে অবস্থানে করা 1992 সালে র্যাঙ্কিং ব্যবস্থার প্রচলনের পরে এবার কিন্তু প্রথম তারা যাচ্ছেন হচ্ছে ফাইনালে তাদের ভাগ্য নির্ধারণ করতে। একই সঙ্গে আমরা যদি বলি যে ইউরো এবং হচ্ছে কোপা চ্যাম্পিয়নদের এই লড়াইটা কিন্তু প্রথম হচ্ছে। তো এই জায়গায় আমি তামিম ভাইয়ের সঙ্গে একটু আসলেই সুর মিলাতে চাই। আমরা যারা বার্সা ফ্যান, আমরা কিন্তু লামিন ইয়ামাল জিতলেও আমরা জিতে যাই, এবং এই মেসি জিতে গেলেও আমরা কিন্তু জিতে যাই। তো আমি গতকালকেও সোশ্যাল মিডিয়াতে কয়েকজনের সঙ্গে কথাবার্তা আমি এই কথাটা কিন্তু কমেন্টে চালাই করছিলাম যে আমাদের আর ওয়ার্ল্ড কাপ নিয়ে এখন এই জায়গায় এসে ফ্যাসিনেশন বা দুঃখ যেটাই বলেন, মানে উচ্ছ্বাসও নাই, দুঃখও নাই। কারণ আমরা শেষ পর্যন্ত তো গিয়ে তো বার্সা ফ্যান, আমার কাপটা তো বার্সার সেই ফেভারিট প্লেয়ারের হাতে গিয়ে উঠতেছে, সাবেক হোক কিংবা বর্তমান হোক। তো এই জন্য আমি আসলে এটা নিয়ে খুব বেশি পরিসংখ্যানের দিক থেকে ভাবতেছি না। তবে স্পেনের যেমন তরুণ তুর্কি এবং অভিজ্ঞদের একটা মিশেল আছে, আর আমাদের কাছে কিন্তু আত্মবিশ্বাসের বড় যে চাবিকাঠি মেসি আছেন। মেসির জন্য কিন্তু বারংবার আমাদের তারকারা বলতেছেন যে মেসির জন্য তারা জান পরাণ দিয়ে এলো, শেষ পর্যন্ত দৌড়ান। এই কথাটাকে আপনি হয়তো একটা ইন্টারভিউতে একটা সেন্টেন্স হিসেবে দেখতে পারেন বা একটা বাক্য হিসেবে দেখতে পারেন, কিন্তু আমি কিন্তু এটাকে খুব অন্তর্নিহিতভাবে চিন্তা করি
যে সে যদি তার পাও ভেঙে যায় সে বোধহয় সে হামাগুড়ি দিয়ে হলেও ম্যাচের জন্য দৌড়াবেন। এই যে আত্মবিশ্বাস, এটা কিন্তু পরিসংখ্যানকে দুমড়ে মুচড়ে দেয়। তো সেই জায়গা থেকে 20 তারিখের রাতের ওই মানে আমাদের এই সময় যখন রাত, সে রাতের নতুন ভোরে আমরা কার হাতে যে দেখব সেটা নিয়ে এখনো আমি আসলে কনফিউজড। তবে আমার তো শেষ পর্যন্ত চাওয়া 1934-38 ইতালি, 1958-62 ব্রাজিলের পর তৃতীয়বারের মতো আধুনিক ফুটবলের এই সময়ে এসে মেসি তার নামকে দ্বিতীয়বার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হিসেবে লিখে রাখুক। ওকে, আমরা একটু প্রেডিকশন নিয়ে কথা বলবো, শেষের দিকে যাচ্ছে। তামিম ভাই, জি, আর্জেন্টিনা ভার্সেস স্পেন, এই ম্যাচের প্রেডিকশন কেমন হতে পারে? এই ম্যাচটা আমি বলবো যে খুব বেশি গোল হবে না, 1-0 বা 2-1 এর ভিতরেই খেলা শেষ হবে। আমি এখনো বলবো যে সম্ভবত স্পেন জিতবে, প্রবাবলি 2-1-এ। আর গোল্ডেন বুট প্রবাবলি এমবাপে পাবে। তৃতীয় চতুর্থ নির্ধারণী ম্যাচ আছে, ইংল্যান্ডের সাথে প্রচুর গোল দিবে, কিন্তু আমার মনে হয় যে মেসি গোল্ডেন বল জিতবে। ওকে, মাহমুদুল ভাই, প্রেডিকশন? আচ্ছা, সেটা হচ্ছে আমি যেটা দেখলাম যে আর্জেন্টিনা এখনো পর্যন্ত 13 ম্যাচে 2-এর অধিক গোল করার যে রেকর্ড, সেটাতে কিন্তু সে সর্বোচ্চ ধরে রেখেছে। এরপরে উরুগুয়ে 11 বার। তাই আমার বোধ হয় সে 2-এর ঘরেই আমরা থাকবো। 2-1-এ হয়তোবা স্পেনকে আমরা রানার্স আপ করে দিয়ে আমরা ফাইনালিস্ট বা চ্যাম্পিয়ন হচ্ছি। এবং আমার যেটা মনে হচ্ছে এমবাপ্পে তার হয়তোবা ফ্রাস্ট্রেশনে সে থাকতে পারেন, কারণ সে কিন্তু হাইপে সর্বোচ্চ ছিলেন। আমি নিজেও তাকে কিন্তু পছন্দ করি। তো সেই জায়গা থেকে তৃতীয় ভাগ্য নির্ধারণী ওই ম্যাচে উনি বোধহয় গোল নাও পেতে পারেন। তো সেই জায়গা থেকে আমি গোল্ডেন বুটে এখনো পর্যন্ত মেসিকে এগিয়ে রাখবো, সে বলটা হাতে পেতে পারে। ওকে, এখন দেখার অপেক্ষা বিশ্বকাপের ট্রফি কার হাতে উঠে, মেসি নাকি লামিনে ইয়ামাল। আপনাদের দুজনকে আমাদের এই স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ। তামিম ভাই দুর্দান্ত কথা বলেছেন, মাহমুদুল ভাই তো বরাবরই ভালো কথা বলেন। আমরা দর্শকদের জন্য ভালো একটা শো উপহার দিতে যাচ্ছি। আবারও দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে এবং ঢাকা জার্নালকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। দর্শক এতক্ষণ দেখছিলেন ঢাকা জার্নালের বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন গ্যালারি থেকে বিশ্বকাপ অনুষ্ঠান। এই পর্ব এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে।